বাংলাদেশ চাপের মুখে পাবেকে খুঁজে দিক নির্দেশ। এই কথা কেন বলছি? কারণ এই মুহূর্তে রীতিমতো উভয় সংকটে রয়েছে আমাদের পড়শি দেশ বাংলাদেশ। কারণ মনে করা হয়েছিল ইউনূসের অন্তর্বর্তী সরকার আসার পর 5ই আগস্ট থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার হয়তোবা কিছুটা পজিটিভ ওয়েতে পরিবর্তন আসবে, কিন্তু তা তো হলোই না। উল্টে পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে এবং একদিকে সীমান্ত থেকে শুরু করে দেশের অভ্যন্তরেও কিন্তু রীতিমতো এই মুহূর্তে চাপের মুখে ইউনূসের অন্তর্বর্তী সরকার। পাশাপাশি এই মুহূর্তে অজিত দোভালের চীন সফর চিন্তা কি বাড়াচ্ছে বাংলাদেশে? জিরো আওয়ারে আপনাদের সঙ্গে রয়েছি আমি শাহানা। একদিকে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর লাগাতার বাংলা, বিহার, উড়িষ্যা দখল, কলকাতা বা দিল্লির মস্তক দখল, একের পর এক হুমকি। তারপর এখন বাংলাদেশের নেতাদের নিজেদেরই উড়েছে রাতের ঘুমকি। এদিকে নজর থাকবে আমাদের, তার কারণ জিরো আওয়ারে আমরা নজর রাখবো একদিকে আরাকান আর্মির বাংলাদেশ দখলের প্রচেষ্টা। মংডু দখলের পর এবার আরাকান আর্মির লক্ষ্য টেকনাফ অঞ্চল। বৌদ্ধ ধর্মাবলম্বী আরাকান আর্মিকে সমর্থন করছে চীন, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। মায়ানমারের জুন্টা সরকারের পাশে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি। বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা সংকট, সীমান্তের ওপারে আরাকান সংকট, বাংলাদেশের সামনে উভয় সংকট। একেবারেই অভিক, অর্থাৎ ঘরে বাইরে রীতিমতো চাপের মুখে এই মুহূর্তে ইউনূসের অন্তর্বর্তী সরকার, তা কিন্তু বলা বাহুল্য। এবং আমরা যেমন দেখতে পাচ্ছি, যেমনটা তুমি বলছিলে কিছুক্ষণ আগেই, যে একেবারে রীতিমতো হুঙ্কার ক্রমাগত আসছিল। কখনো বা 7 সিস্টার ছিনিয়ে নেওয়া, কখনো 4 দিনের মধ্যে কলকাতা দখল, কখনো বাংলা, বিহার, ওড়িশা ছিনিয়ে নেওয়া, কখনো আবার দিল্লি অবধি পৌঁছে যাওয়া। বিভিন্ন ধরনের হুমকি তো এসেছে, কিন্তু দেশের অভ্যন্তরে ঠিক কি পরিস্থিতি? কারণ একদিকে আরাকান সংকট, অন্যদিকে আমরা জানি রোহিঙ্গা ইস্যু কিন্তু রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। পাশাপাশি দেশের অভ্যন্তরে আমরা জানি বুদ্ধিজীবী মহলের একাংশ, তারাও কিন্তু তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। একদিকে সীমান্তে লাগাতার হুঁশিয়ারি, বিভিন্ন এলাকা দখলের হুমকি, আর এবার দখল তো দুরস্ত, নিজেদের জমি, নিজেদের মাটি থাকাতেই তারা খাচ্ছে হিমশিম, খাচ্ছে ঘোল। সব মিলিয়ে এই পরিস্থিতি বাংলাদেশের। তার কারণ একই সঙ্গে একদিকে সীমান্তে মায়ানমারের আরাকান আর্মি, তাদের 271 কিলোমিটার সীমান্ত দখল শুধু নয়, বিস্তীর্ণ এলাকা, মংডুর পর চট্টগ্রামে নজর। অন্যদিকে একই সঙ্গে ভারতের সেনাবাহিনীর লাগাতার সীমান্তে নজরদারি, টহলদারি। বাবু, আমি এখান থেকে একটু রাজাগোপাল বাবুকে বিরত করবো, আপনাকে একটু সঙ্গে থাকার অনুরোধ জানাবো। দেবাশিস বাবুর কাছে আমি একটু যাবো। দেবাশিস বাবু, একদিকে আমরা জানি এই মুহূর্তটা অত্যন্ত একটা, যদি আমি বিশ্বের মানচিত্রে দেখি সেক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ সময়। কারণ ডিসেম্বর থেকে জানুয়ারি, 20শে জানুয়ারি, আমি যদি আরো পার্টিকুলারলি বলি সেক্ষেত্রে প্রেসিডেন্ট ইলেক্ট থেকে প্রেসিডেন্ট ইউএসএ হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং সেক্ষেত্রে তার আগে অজিত দোভালের এই চীন সফর, সব মিলিয়ে বাংলাদেশ, ভারত বাংলাদেশ সম্পর্ক সব মিলিয়ে এর গুরুত্ব ঠিক কতটা? বাংলাদেশের ক্রাইসিস শুরু হওয়ার পর ভারত তৎপর হয়েছিল বাংলাদেশের সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে, আবার কখনো নরম বার্তা এবং চরম বার্তা দেয়া। এর প্রথমে আমরা বলে নিউ ইয়র্কে যখন দেখা করার ইচ্ছে ছিল নরেন্দ্র মোদীর সাথে ইউনূস, কিন্তু নরেন্দ্র মোদী সেটা করেন। আবার এদিকে গত সপ্তাহে বিক্রম মিস্ত্রিকে পাঠানো হয়েছিল কূটনৈতিক যে সৌজন্যতা এবং ধারাবাহিকতা বজায় রাখার জন্য। একদিকে মানে ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচন, অন্যদিকে ভারত, ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের যে সুসম্পর্ক মানে রয়েছে অতীতে, মানে নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের, এটা একটা গুড সমীকরণ। এবং ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বার্তা দিয়েছেন, অবস্থান জানিয়েছেন বাংলাদেশ সংখ্যালঘু নিধনের ব্যাপারে। আবার জয়শঙ্করের যে চীন সফর, এটা কিন্তু একটা খুব তাৎপর্যপূর্ণ নাম, যে লাস্ট যে ব্রিক্স কনফারেন্স হয়েছিল রাশিয়াতে, সেখান থেকে একটা বার্তা আসছিল রাশিয়া, ভারত এবং চায়নার মধ্যে সম্পর্ক নর্মালাইজ করার মানে ক্ষেত্রে, এবং সীমানা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছিল চীন সাময়িকভাবে। এবং এই বার্তার মধ্য দিয়ে একটা ওয়ার্কেবল রিলেশন যখন চীনের সাথে আমাদের মজবুত হবে, তখন কিন্তু বাংলাদেশকে অর্থনৈতিক কূটনীতির যে মানে ইকোনমিক ডিপ্লোমেসির যে পার্সপেক্টিভ, সেখান থেকে বাংলাদেশকে কিছুটা চাপে ফেলা যাবে। কারণ ইতিমধ্যে বাংলাদেশের মানে যে বাজার বিনিয়োগকারীদের জন্য খুবই একটা চাপের ব্যাপার হয়ে গিয়েছে। কারণ রাজনৈতিক অস্থিরতা, হিংসা, এবং এটা 90 দশক জুড়ে বাংলাদেশে ছিল, হরতাল, বন্ধ, তারপর বাংলাদেশে কারফিউ জারির মাধ্যমে। তো সেই ট্রেন্ডটা আবার চলে এসছে। সুতরাং বাইরে যে বিনিয়োগকারীরা, তারা পছন্দ করবে সেই দেশকে যেখানে নিরাপত্তা আছে, যেখানে সামাজিক সুস্থিতি, রাজনৈতিক সুস্থিতি রয়েছে। এবং এই অবস্থা আমি মনে করি চীন সফর প্রয়োজন ছিল, যাতে করে চীনকে কিছুটা ম্যানেজ করা যায়
এবং ম্যানেজ বাংলাদেশের করার প্রসঙ্গ বলছেন অজিত দোভাল, ম্যানেজ করবেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ যে সহযোগিতা চীনের কাছে চাইছে, প্রত্যাশা করছে, বাংলাদেশ একদম। যেভাবে চীনকে পাশে পাওয়ার চেষ্টা চালাচ্ছে, সেখানে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের কথা মাথায় রেখে বিশ্বের জনসংখ্যা এই মুহূর্তে বৃহত্তম দেশ ভারতবর্ষ, তাদের সঙ্গে কোনো রকম এই সখ্যতা নষ্ট করবে না চীন শুধুমাত্র বাংলাদেশের কথা ভেবে। দেখুন, বাংলাদেশের যে ডেমোগ্রাফি আর ইন্ডিয়ার ডেমোগ্রাফি এর মধ্যে পার্থক্য তো রয়েছে, কিন্তু বাংলাদেশ মানে ডেনসিটি আয়তনের তুলনায় ডেনসিটি রয়েছে, এবং বাংলাদেশের আর্থিক প্রবৃদ্ধি শেখ হাসিনার সময় বেশ উল্লেখযোগ্যভাবে বেড়েছিল, কিন্তু বিগত কয়েক মাসে আবার ততটাই মানে বাংলাদেশের নেগেটিভ গ্রোথ, ইকোনমিক গ্রোথ। ফলে এই পরিস্থিতিতে বাংলাদেশের যেটা প্রয়োজন সেটা হচ্ছে অভ্যন্তরীণ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা। সেটা না করে তারা সামরিকীকরণের দিকে যাচ্ছে, ভারত বিদ্বেষিতায় যাচ্ছে, এবং ভারত বিরোধী যে শত্রু পক্ষগুলো রয়েছে চায়না এবং পাকিস্তান, তাদের সাথে সখ্যতা বাড়াচ্ছে। এই অবস্থায় একদিকে ভারতের ক্ষেত্রে কিছুটা উদ্বেগ তো হয়েছে, তার থেকে বেশি উদ্বেগ হয়েছে বাংলাদেশের, কারণ তারা জানে ভালো করেই যে সামরিক শক্তি কোথায়, তাদের সামরিক শক্তি কোথায়। কিন্তু তারা হয়তো আশ্বস্ত হচ্ছে চায়না এবং পাকিস্তানের দ্বারা যে আমরা তোমাদেরকে সামরিক সাহায্য দেবো, কিন্তু অন্যের ভরসায় নির্ভর করে তারা যদি ভারত বিরোধীরা যায়, তাহলে আগামী দিনে তাদের শুধু আর্থিক বিপর্যয় দেখা দেবে না, জাতীয় নিরাপত্তার বিপর্যয় দেখা দেবে। ইতিমধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অনেক ফ্যাকশনালিজম এসছে, এবং পাশাপাশি বিভিন্ন জঙ্গি সংগঠনের মধ্যে নাশকতামূলক কর্মকাণ্ড তো বেড়েছে, এবং তাদের মধ্যে ফ্যাকশনালিজম বেড়েছে। চিটাগাং হিল ট্র্যাকে যে চাকমাদের যে পুরনো জঙ্গি সংগঠন, সেটা কিন্তু আবার মাথাচাড়া দিয়েছে, এবং বুদ্ধিস্ট সংগঠন যেটা রয়েছে ওই অঞ্চলে তারা মাথাচাড়া দিয়েছে, এবং আরাকান আর্মির যে বিপদ মানে সম্ভাব্য বিপদ সেটা সম্পর্কে কনসার্ন। এখন কি হচ্ছে, শুধু ভারত বিরোধিতার নীতিকে প্রাধান্য দিতে গিয়ে তারা নিজেদের যে অভ্যন্তরীণ নিরাপত্তা এবং অর্থনৈতিক নিরাপত্তা সেই বিষয়গুলো নেগলেক্টেড জায়গায় নিয়ে গেছে। এখন ভারতের যেটা অবস্থা সেটা সুস্পষ্ট, যদি বন্ধুত্বের বার্তা দেয়, ওয়ার্কেবল রিলেশন রাখতে চায়, ভারতও রক্ষা করবে। এবং আমার মনে হয় না এই তদারকি সরকার খুব একটা ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবে, কারণ তাদের যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে দীর্ঘ সময় লিঙ্গারিং করার মাধ্যমে তারা একটা ভিত প্রস্তুত করবে যাতে করে র্যাডিক্যাল ক্ষমতা দখল করতে পারে। এবং সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবাশিস বাবু এবং রাজাগোপাল বাবু তাদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করবো যে এই যে ঘরে এবং বাইরে বেকায়দা বাংলাদেশ, কেন বলছি বাইরে, তো একদিকে চীন না পাকিস্তান, তাদের সহযোগিতা নিয়ে বাংলাদেশ কতটা এগোতে পারবে, ভারতকে মোকাবিলা করার জন্য যে হুমকি দিচ্ছিল, ভারতকে আক্রমণের হুমকার, এ তো বাইরের ঘটনা, কিন্তু ঘরে অভ্যন্তরীণ। রাজাগোপাল বাবু, আমি আপনার কাছে জানতে চাই যে গতকাল থেকে আজ এখনো পর্যন্ত ঢাকায় 2 ইসলামপন্থী সংগঠনের মধ্যে সংঘর্ষে 3 জনের মৃত্যু হয়েছে। তাহলে বাংলাদেশের এই পরিস্থিতিতে শাহানা অত্যন্ত প্রাসঙ্গিক যে এই অন্তর্বর্তী সরকার না নির্বাচিত সরকার নাকি ইসলাম পরিচালিত কোনো সরকার, এই ভবিষ্যৎ কি, কি বাংলাদেশের আখেরে গৃহযুদ্ধই সর্বশেষ পরিণতি? রাজাগোপাল বাবু। হ্যাঁ, দেখুন, বাংলাদেশে যা চলছে বোঝা যাচ্ছে সেখানে যে সরকার আছে সেটা তারা নিয়ন্ত্রণ করতে পারছে না এবং চাইছেও না। তারা ভাবছে যে এই অরাজকতার পরিস্থিতির মধ্যে মৌলবাদটাই আরো নাড়াচাড়া দিয়ে উঠুক, আরো ভারত বিদ্বেষ নাড়াচাড়া দিয়ে উঠুক, এবং সেটাই হচ্ছে পলিটিক্যাল এজেন্ডা। যে সমস্ত দলগুলো ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে তাদেরই এটা এবং তার ফলে যেটা ঘটছে যে একদিকে হিন্দুরা, সংখ্যালঘুরা, মুক্তমনা যারা আছেন তারা বিরাটভাবে আক্রান্ত। এই অবস্থায় এক নতুন যে আশার আলো দেখা দিয়েছে যে অনেকে চুপচাপ বসে নেই। মুক্তমনারা তাদের সামাজিক যে সমস্ত মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া যাকে আমরা বলি, সেখানে তাদের প্রতিবাদ জানাচ্ছে। রাস্তায় নামতে পারছে না, কেন ভয়ঙ্কর আক্রমণ হচ্ছে, রাস্তায় নামার মতন সে পরিবেশ নেই, কিন্তু সমাজ সংবাদ মাধ্যমে তারা কিন্তু আসছে। আমি রোজই কোনো না কোনো চ্যানেলে সে দেশের মানে ইউটিউব চ্যানেলে কথাবার্তা বলি, মানুষের সঙ্গে নানানভাবে যোগাযোগ আছে। আমার যেটা দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের যারা মানে সদস্য ছিলেন বা ভক্ত বা সমর্থক, যারা দেশের ইতিহাস জানেন, যারা ইতিহাসকে ভুলতে চাইছেন, তারা কিন্তু সেই জয় বাংলা, আমাকে বলা হলো যে জয় বাংলা স্লোগানটা নাকি বহু দেয়ালে লেখা হয়ে যাচ্ছে, কে লিখছে দেখা যাচ্ছে না। আবার কিছু মানুষ জয় বাংলা ছাড়বো না, জয় বাংলা আমার অধিকার, এটাই আমার স্বপ্ন, আমার আবেগ, আমার বেঁচে থাকার একমাত্র জায়গা, এটাকে তোমরা কি করে কেড়ে নেবে। এবং তাদেরকে মেরো ফেলেছে পিটিয়ে। তারা কিন্তু সংখ্যালঘু নয়, তারা একেবারেই সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ। অর্থাৎ ওদের কাছে হচ্ছে যে সবকিছুই ভুলতে হবে। হ্যাঁ, হিন্দুদের ধর্ম ভুলতে হবে,
সংখ্যাগুরুদের তাদের পুরনো ইতিহাস ভুলতে হবে। ভুলতে হবে যে শেখ মুজিবুরের অবদান, ভুলতে হবে ভারতের অবদান। এখন তারা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, অর্থাৎ স্বাধীনতায় পাকিস্তান কাছে, মৌলবাদ কাছে, ভারত অনেক দূরে, এরকম একটা বার্তা নিয়ে তারা এগোতে চাইছে। কিছু মানুষ যখন প্রতিবাদ শুরু করেছে, এখন দেখা এই প্রতিবাদটা ধীরে ধীরে, এখনই তো সে জায়গায় নেই, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস শেখ হাসিনা কিন্তু ঘুমিয়ে পড়েননি। উনি কিন্তু অর্থাৎ এই মুহূর্তে যে পরিস্থিতি বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে, যে উদ্ভূত পরিস্থিতি, তাতে কিন্তু একটা প্রশ্ন বারবার এসে যাচ্ছে, উভয় সংকটে কি তবে বাংলাদেশ? আমি একটু রাজাগোপাল বাবু এবং সেই সাথে দেবাশিস বাবু দুজনকেই সঙ্গে থাকার অনুরোধ করবো। একদিকে বাংলাদেশের অভ্যন্তরে যে সংগঠন, যে নানাভাবে সংঘর্ষ হচ্ছে, তাতে সব থেকে বড় প্রশ্ন, গৃহযুদ্ধই কি সর্বশেষ এই পরিণতি? শাহানা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে দেবাশিস নন্দী এবং রাজাগোপাল ধর চক্রবর্তী। একেবারে আমি দেবাশিস বাবুর কাছে যাওয়ার চেষ্টা করবো। দেবাশিস বাবু, যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে এবং বিভিন্ন সময় মুক্তমনাদের কণ্ঠরোধ করা হচ্ছে, সনাতনীদের ওপর আক্রমণ, এবং 16 ডিসেম্বরও আমরা যে ছবি দেখেছি সেখানে কিন্তু যে পোস্ট বাংলাদেশে করা হয়েছে অনেকটা এরকম ছিল যে ইন্ডিয়া জাস্ট অ্যালাই ছিল তাদের সঙ্গে, এবং এর পাশাপাশি কোনো একটা জায়গায় গিয়ে যেন মনে হচ্ছে, ওয়াকিবহাল মহলের একাংশ বলছেন যে 1971-এর যে ইতিহাস তাকে রিরাইট করতে চাইছেন ইউনূসের এই অন্তর্বর্তী সরকার, কিন্তু নেগেটিভ ওয়েতে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেগুলো বেসিক সমস্যা, জনসাধারণ বাজারে গিয়ে ছেঁকা খাচ্ছেন, দেশের আমজনতা, যেগুলো দেশের অভ্যন্তরে সত্যি সমস্যা রয়েছে, সেগুলোর থেকে দৃষ্টি ফেরাতেই কি এই হুঙ্কার, গর্জন, একটা যুদ্ধ ভাব আসল সমস্যা থেকে নজর এড়াতে? এটা দুটো অ্যাসপেক্ট রয়েছে আপনার প্রশ্নের। প্রথমত, বাংলাদেশের ইতিহাসে কিন্তু এটা রয়েছে, বাংলাদেশের কালচারে, কারণ স্বাধীনতার পরেও সকলেই স্বাধীনতাকে মেনে নেয়নি। 71-এর পরে রাজাকার বাহিনী বা এবং জামাতপন্থীরা, তারা তলে তলে ষড়যন্ত্র করে মানে মুজিবরকে তো মেরেই দিলেন সপরিবারে, হাসিনা রেহানা ছাড়া। পরবর্তীকালে কিন্তু এই ট্রেনটা ছিল, কিন্তু ধামাচাপা করেছিল। তারপরে সামরিক বাহিনী এসছে, তারপরে এর সাথে পরবর্তীকালে এই র্যাডিক্যাল ফোর্স আরো বেড়েছে, ইসলামীকরণ প্রক্রিয়া 1988 সালে অনওয়ার্ড। তারপরে যেটা হয়েছে, গণতন্ত্র রেস্টোর হয়েছে বাংলাদেশে 1991 সালে। তারপরে আবার 2001 থেকে 2006 এই সময় আবার জামাত বিএনপি জোটের সময় এই র্যাডিক্যাল ফোর্সের উত্থান ঘটে। সেই সময় থেকে টের পাওয়া গিয়েছিল যারা প্রতিবাদী, যারা উদারপন্থী, যারা সংখ্যালঘু এবং যারা গণতন্ত্রের কথা বলে, স্বাধীনতাকামী, তাদের উপর অত্যাচার হয়েছিল সেই সময় 5 বছর ধরে। পরবর্তীকালে এই পোস্টটাকে ধামাচাপা দিয়েছিলেন শেখ হাসিনা প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে এবং বিচার বিভাগীয় প্রক্রিয়ার মাধ্যমে, কিন্তু তারা কিন্তু নিঃশেষ হয়ে যায়নি এবং জামাতকে নিষিদ্ধকরণের প্রক্রিয়া সম্পন্ন হয়নি। জামাত লিডাররা জেলে ছিলেন, কারো ফাঁসি হয়েছে, এবং অন্যান্য যে র্যাডিক্যাল ফোর্সের নেতৃবর্গ সমর্থকরা কিন্তু একটা চক্রান্ত করছিলেন এবং স্বপ্ন দেখছিলেন শেখ হাসিনার উৎপাদনের মধ্য দিয়ে তারা এমন একটি প্রশাসন করবে যে সংখ্যালঘুকে মাইনাস করে দেওয়া হবে, জাতীয় মানে যে আমাদের জাতির জনকের ইতিহাস, তার যে অবদানকে অস্বীকার করা হবে, মুছে দেওয়া হবে, রিরাইট করা হবে ইতিহাস। সেটা কিন্তু অনেক পুরনো। এবং যদি দেখা যায়, জিয়াউর রহমান চেষ্টা করেছিলেন, তিনি মুজিবুরের নির্দেশে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, কিন্তু তিনি নিজেকে স্বাধীনতা ঘোষণা করে এইভাবে প্রচার করেছিলেন তিনি হয়তো জাতির জনক। এবং পাকিস্তান এবং ভারতে, পাকিস্তান এবং বাংলাদেশ দু দেশেই পাঠ্যক্রমে ইতিহাস বিকৃতি করার একটা প্রবণতা আছে পাকিস্তান এবং বাংলাদেশে। সুতরাং সেই যে কালচারটা কিন্তু বাংলাদেশে নতুন করে ফিরে আসবে। আর দ্বিতীয় আসপেক্ট হচ্ছে, তারা অভ্যন্তরীণ সংকট বুঝতে পারছে না, ফলে জনগণের দৃষ্টিকে এই সমস্ত কার্যক্রমের মধ্য দিয়ে তারা মনে করছেন যে এগুলো হচ্ছে প্রধান ইস্যু। আদৌ প্রধান ইস্যু নয়, সেগুলো সেকেন্ডারি, কিন্তু সেগুলোকে প্রাইমারি করে এস্টাবলিশ করতে চাইছেন তদারকি সরকার, তাদের অপদার্থতা থাকার জন্য।